কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? আচ্ছা, বোর্ড কি দেখা যায় ক্লিয়ার? আচ্ছা, তো আজকে দেখবো আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এর আগে আমরা দেখছিলাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। তো কম্বিনেশনাল লজিক সার্কিটের ডেফিনেশন কি ছিল? এটা হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এর ডেফিনেশন ছিল এই যে লজিক সার্কিটের আউটপুট শুধুমাত্র তার বর্তমান ইনপুটের উপর নির্ভর করে, সেটাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলে। অর্থাৎ এই যে এই আউটপুট গুলা কম্বিনেশনাল লজিক সার্কিটের ক্ষেত্রে কি হইতো, শুধুমাত্র তার ইনপুটের উপর নির্ভর করতো, তাই না? এটা আমরা দেখছিলাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কি হবে, এই যে আউটপুট গুলা তার বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী আউটপুটের উপর ডিপেন্ড করবে। ডেফিনেশনটা যদি লিখি, আচ্ছা, তো কি লিখছি দেখো, যে লজিক সার্কিটের আউটপুট তার বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভর করে তাকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলে। তো এইটা ছিল ইনপুট, ইনিশিয়াল ইনপুট, এখান থেকে পাচ্ছি ইনিশিয়াল আউটপুট। তো এই আউটপুট গুলা এই যে এখানে হচ্ছে একটা মেমোরি এলিমেন্ট থাকবে, তার মধ্যে স্টোর হয়ে থাকবে। তার পরবর্তী স্টেপে গিয়ে কি হবে, এই যে বর্তমান ইনপুট এবং মেমোরির মধ্যে যে আউটপুট অর্থাৎ পূর্ববর্তী আউটপুট স্টোর হয়েছিল, এইটাও ইনপুট হিসাবে কাজ করবে। পরবর্তী স্টেপে ইনপুট হচ্ছে কি, এই যে আমাদের বর্তমান ইনপুট এবং মেমোরির মধ্যে যে ইনপুটটা, সরি যে আউটপুট স্টোর হয়েছিল, সেটা হবে ইনপুট। তো এই বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী আউটপুট মিলে আমরা আবার আউটপুট পাবো। তো পরবর্তীতে কি হবে, এই আউটপুটটা আবার এই মেমোরি এলিমেন্টের মধ্যে স্টোর হয়ে থাকবে। তারপরে কি হবে, এই যে যেটা স্টোর হয়ে থাকলো, এটা হচ্ছে কি আমাদের পরের স্টেপের ক্ষেত্রে হচ্ছে পূর্ববর্তী আউটপুট। তো এই আউটপুটটা পরবর্তী স্টেপে ইনপুট হিসেবে কাজ করবে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে আছে ল্যাচ, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার। তো আমরা যদি কাউন্টারের কথা বলি, কাউন্টার কি করে, কাউন্টার হচ্ছে কোনো সার্কিটের ইনপুটে আগত ক্লক পালসকে কাউন্ট করে। তো কাউন্টার কিভাবে কাউন্ট করে, ইনিশিয়াল ক্লক ভ্যালু হচ্ছে থাকে 0। প্রথম যখন ক্লক পালসটা আসে তখন হচ্ছে এই জিরোর সাথে যোগ হয়ে 0 1-এ 1 হয়। তার পরবর্তী ক্লক পালসটা যখন আসে তখন কি হয়, 1 + 1-এ 2। তার পরবর্তী ক্লক পালসে কি হয়, 2 + 1 = 3। তারপর 3 + 1 = 4। এইভাবে কাউন্ট হইতে থাকে। তো দেখো, ইনিশিয়াল ইনপুট ছিল কি 0, ইনিশিয়াল ভ্যালু ছিল 0। এইগুলো হচ্ছে আমাদের বর্তমান ইনপুট। ইনিশিয়াল ভ্যালু ছিল 0। তো এই জিরোর সাথে প্রথম ক্লক পালসটা যখন আসলো, তখন 0 1-এ হচ্ছে 1। পরবর্তী স্টেপে এই 1-এর সাথে আবার 1 যোগ হয়ে হচ্ছে 2। তার পরবর্তী স্টেপে এই 2 এর সাথে 1 যোগ হয়ে 3। তারপরে 3 এর সাথে 1 যোগ হয়ে 4। তো আমি যদি এই স্টেপটার কথা বলি, তো এখানে দেখো, এই যে
এইটা হচ্ছে আমাদের বর্তমান ইনপুট, অর্থাৎ একটা করে করে যে ক্লক পালস আসছে এটা হচ্ছে কি বর্তমান ইনপুট। তো এই বর্তমান ইনপুটের সাথে দেখো এই যে পূর্ববর্তী আউটপুটটা যোগ হয়ে আমরা আবার কি বর্তমান আউটপুট পাচ্ছি। পরবর্তী স্টেপে কি দেখো এই যে এই আউটপুটটা পরবর্তী স্টেপের আবার ইনপুট হিসেবে কাজ করবে। তো এই ইনপুট প্লাস বর্তমান ইনপুট ইকুয়াল আবার আউটপুট পাচ্ছি। তো কিভাবে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কাজ করে বুঝতে পারছো? সবাই বুঝছো? মূল কথা হচ্ছে কি এটার অপারেশন হয় এই যে এটা হচ্ছে আমাদের পাস্ট আউটপুট প্লাস প্রেজেন্ট ইনপুট, অর্থাৎ এই যে পূর্ববর্তী আউটপুট এবং বর্তমান ইনপুটের সমন্বয়ে আমরা পাচ্ছি কি বর্তমান আউটপুট। বুঝতে পারছো কি তোমরা? আচ্ছা, তো মেইন ডিফারেন্স কোথায়? মেইন ডিফারেন্স হচ্ছে ওই কম্বিনেশনাল লজিক সার্কিটের আউটপুট গুলা শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর ডিপেন্ড করতো, আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের আউটপুট ডিপেন্ড করবে এই বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী আউটপুটের উপরে। বুঝতে পারছো? তা আমরা ফার্স্টে দেখবো হচ্ছে লেস। আচ্ছা, তো লেস হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস সার্কিট, যে সার্কিটটা প্রতিনিয়ত ইনপুট চেক করবে এবং ইনপুটের উপর ভিত্তি করে আউটপুটকে পরিবর্তন করবে। দুই ধরনের লেস আছে, নন লেস এবং ন্যান্ড লেস। তো ফার্স্টে আমরা দেখি নন লেস। এই পাশে অঙ্কন করলাম হচ্ছে নট গেটেড টেবিল, এটা আমাদের লাগবে একটু পরে। তো এই যে এখানে দেখো এটা হচ্ছে নট গেটেড ট্রুথ টেবিল। তো নট গেটেড ট্রুথ টেবিল আমরা কি দেখতে পাচ্ছি, যখন দুইটা ইনপুট 0 0 তখন আউটপুট হচ্ছে হাই, তারপরে 0 1-এ আউটপুট কি হচ্ছে লো, 1 0-তে লো, 1-এ লো। তো এখান থেকে দেখো দুইটা আমরা যখন দেখতেছি দুইটা ইনপুটের মাঝে যে কোনো একটা ইনপুট হাই হচ্ছে তখন আউটপুট লো। এই যে দুইটার মাঝে এটা হাই, আউটপুট লো। এই দুইটার মাঝে এটা হাই, আউটপুট লো। এই দুইটার মাঝে দুইটাই হাই, আউটপুট লো। তো এখান থেকে আমরা নর গেটের সামারি বলতে পারি কি, নর গেটে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট লো হবে। ওকে, তো এই নলেজের ক্ষেত্রে তিনটা কেস আছে।
প্রথম কেসটা হচ্ছে S0 R1 এর জন্য কিউ কত হবে, কিউ প্রাইম কত হবে, এটা বের করতে হবে। S0 R1, এই তোমরা কি আসো, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা একটু মনোযোগ দাও, হ্যাঁ এটা একটু মানে এটা একটু লেন্থি আছে, তো একটু মনোযোগ দাও, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। একটু ট্র্যাকের বাইরে চলে যাও না, গেলে তখনই আমার থামাই দিবা, হ্যাঁ। তো প্রথম কেসটা হচ্ছে কি S0 R1 এর জন্য কিউ কত হবে এবং কিউ প্রাইম কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো S0 R1 বসাইলাম। এখন দেখো এই যে এটা একটা নর গেট, যার একটা ইনপুট হাই আছে। তো ওই যে ওখান থেকে আমরা দেখলাম নর গেটের একটা যে কোনো একটা ইনপুট হাই হলেই আর একটা ইনপুট কি আছে দেখার দরকার নেই, আউটপুট লো হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এই নর গেটের একটা ইনপুট হাই আছে, আউটপুট কি হবে, লো হবে, অর্থাৎ জিরো। এই জিরোটা এখানে এসে ইনপুট হিসাবে কাজ করছে। তো 0 0-তে ওই যে নর গেটের ট্রুথ টেবিল থেকে বলো কি হবে, 0 0-তে 1। এই ওয়ানটা এখানে এসে ইনপুট হিসাবে ব্যবহৃত হবে, 1 এ 0। তো S0 R1 এর জন্য কিউ পাইলাম 1, কিউ প্রাইম হচ্ছে, সরি, কিউ পাইলাম 0 আর কিউ প্রাইম হচ্ছে 1। তো এই যে এই লেসের মধ্যে এই যে লেসের ইনপুট 0 আর 1 দেওয়ার ফলে আউটপুট এইটা পাইলাম। তো এই যে এই আউটপুটটা ভ্যালিড কিনা এবং এটা মেমোরির মধ্যে স্টোর হয়ে আছে কিনা, এটা আমরা চেক করব। তো এই যে ল্যাস হচ্ছে কি, ল্যাস কিন্তু একটা মেমোরি এলিমেন্ট, এর মধ্যে হচ্ছে এই বাইনারি বিটগুলো স্টোর হয়ে থাকে। তো এই যে যে ফলাফল আসলো কিউ এবং কিউ প্রাইম 0 1, এই ফলাফলটা হচ্ছে ভ্যালিড কিনা এবং এটা মেমোরির মধ্যে স্টোর হয়েছে কিনা, এটা আমরা চেক করব। তো চেক করার জন্য কি করতে হবে, S=0 এবং R=0 সেট করে দিতে হবে। তারপরে দুইটা আউটপুটের মাঝে যে কোনো একটাকে ধরতে হবে। যদি আমরা Q=0 ধরি, ধরে দেখি যে Q'=1 আসতেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই রেজাল্ট হচ্ছে ভ্যালিড রেজাল্ট এবং এটা মেমোরির মধ্যে স্টোর হয়েছে। তো Q=0 ধরলে কি হয় আউটপুট দেখি। আচ্ছা, তো ভ্যালিডিটি চেক করার জন্য কি বলছি, S0 R0 সেট করতে হবে। তারপর দুইটা আউটপুটের মাঝে যে কোনো একটাকে ধরে নিতে হবে। এই যে কিউ কে বেস ধরে নিলাম 0। তো Q0 হওয়ার ফলে কিউ প্রাইম কত আসে, এটা আমাদের এখন বের করতে হবে। তো এই জিরোটা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করছে। বলো, কথা বুঝি না, আবার বলো। আচ্ছা তাহলে দেখো 0 0-তে কি হচ্ছে, ওই যে আমরা ট্রুথ টেবিল থেকে দেখতে পাচ্ছি 0 0-তে 1। এই ওয়ানটা এখানে এসে ইনপুট হিসাবে ব্যবহৃত হবে, 0 1-এ কত, 0। আবার যদি রিসেট দিই 0 0-তে 1, 1 0-তে 0। তো এই যে দেখো Q0-র জন্য কিউ প্রাইম পাইলাম হচ্ছে আমরা 1। তো এই যে লেসের মধ্যে আগে যে ডাটাটা দেখাইছিল S0 R1 এর জন্য, সেটাই শো করছে, তাই না? তো এখান থেকে এই যে এইটা যে স্টেটটা আসলো, এই স্টেটটা আমরা বলি হচ্ছে মেমোরি স্টেট। এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ আবার বলো, এইটা এটা বুঝতে পারো নাই? রিসেট না, এটা হচ্ছে মেমোরি স্টেট। আচ্ছা আমি বলতেছি আবার, তাহলে দেখো এই যে S0 R1 ইনপুট দেওয়ার ফলে আউটপুট পাইলাম হচ্ছে Q0, কিউ প্রাইম হচ্ছে 1, তাই না? তো এই যে যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা হচ্ছে ভ্যালিড কিনা এবং এটা লেসের মধ্যে স্টোর হয়েছে কিনা, এটা আমরা চেক করব। তো চেক করার জন্য S=0 এবং R=0 সেট করতে হয়, সেটা আমরা সেট করছি S0 R0। তারপরে এই যে দুইটা আউটপুট ছিল কিউ আর কিউ প্রাইম, যে কোনো একটাকে বেস ধরে নিতে হবে। যে কোনো একটাকে বেস ধরে দেখবো যে পরবর্তীটা আসছে কিনা, যদি আসে তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ রেজাল্ট হচ্ছে ভ্যালিড এবং এটা মেমোরির মধ্যে স্টোর হয়েছে, হ্যাঁ। তো আমরা এই যে কিউ কে 0 ধরে নিলাম। তো এই যে কিউ কে 0 ধরার ফলে কিউ প্রাইমের ভ্যালু কত আসে, এটা আমরা এখন বের করবো। তো এই যে কিউ কে 0 ধরলাম, এই জিরোটা এখানে এসে ইনপুট হিসাবে কাজ করছে। তো 0 0-তে হবে কত, 1, তাই না? ওই যে ওখান থেকে দেখো নর গেটের হচ্ছে আউটপুট 0 0-তে 1 হবে। তারপরে এই ওয়ানটা এখানে গিয়ে ইনপুট হিসাবে ব্যবহৃত হবে 1 0-তে 0।
তো আমরা দেখতে পাচ্ছি কিউ জিরোর জন্য কিউ প্রাইম পাচ্ছে হচ্ছে 1। তো এখানে লেসের মধ্যে লেসের আউটপুট পূর্বে যেটা ছিল সেটাই শো করছে, অর্থাৎ এই আউটপুটটা লেসের মধ্যে স্টোর হয়ে আছে, তাই না? তো এই যে যে স্টেট, এই স্টেটটা বলা হচ্ছে মেমোরি স্টেট। ওকে, আচ্ছা, তারপরে কেস টুতে চলে আসি। তো কেস টুতে হচ্ছে S1 আর 0, এটার জন্য কিউ কত আসবে, কিউ প্রাইম কত আসবে, এটা আমাদের দেখতে হবে। S1 আর 0। তো এই যে দেখো, আমরা ওখান থেকে দেখছি, এই যে এখান থেকে নর গেটের ট্রুথ টেবিল, এটা এখান থেকে দেখছি যে নর গেটের দুইটা ইনপুটের মাঝে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট লো হয়ে যায়। তো এখানে দেখো, এই যে নর গেটের দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের মাঝে একটা ইনপুট হাই হলো, তাহলে আউটপুট কি হবে, লো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে এই জিরোটা এখানে গিয়ে এখন ইনপুট হিসেবে কাজ করবে, 0 0 তে 1। হ্যাঁ বলো। তাহলে এই ওয়ানটা এখানে এসে আবার ইনপুট হিসেবে কাজ করবে, 1 এ 0। তো এই যে S1 আর 0 দেওয়ার জন্য আমরা আউটপুট পেলাম Q1 কিউ প্রাইম 0। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন আমরা চেক করবো, এই যে S1 আর 0-র জন্য Q1 এবং কিউ প্রাইম 0 আসলো। তো এই যে রেজাল্টটা আসলো, এটা হচ্ছে ভ্যালিড রেজাল্ট কিনা এবং এটা ল্যাসের মধ্যে স্টোর হয়েছে আছে কিনা। তো এটা চেক করার জন্য কি করতে হবে, S = 0 সেট করতে হবে, আগের মতো সেম R = 0 সেট করতে হবে। তারপরে এই যে দুইটা আউটপুট কিউ এবং কিউ প্রাইমের মাঝে যে কোনো একটাকে বেস ধরে নিতে হবে। তো এইবার আমরা কিউ প্রাইমটাকে ধরি। হ্যাঁ, কিউ প্রাইম 0 ধরলে দেখি কিউ ইকুয়াল 1 আসে কিনা, যদি আসে তাহলে এটা হচ্ছে কি ভ্যালিড রেজাল্ট এবং এটা লেসের মধ্যে স্টোর হয়ে আছে। কিউ প্রাইম হচ্ছে 0। তো এই জিরোটা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে, 0 0 তে কি হবে, 1। এই ওয়ানটা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে, 1 0 তে 0। তাহলে দেখো কিউ প্রাইম 0-র জন্য কিউ কত পাইলাম, 1 পাইলাম, তাই না? তো এই যে দেখো লেসের মধ্যে পূর্বে যেটা রেজাল্ট ছিল সেটাই স্টোর হয়ে আছে, পরবর্তীতে এই যে S0 R 0-র জন্য ওই রেজাল্টটাই শো করছে। তো এইটা সেম মেমোরি স্টেট, এই স্টেটে বলে। তারপরে কেস 3-তে চলে আসি। S1 R1-এর জন্য কিউ কত, কিউ প্রাইম কত, এটা বের করবো। তো এই যে এই আর যদি দেখি, এই যে প্রথম যে নর গেটটা আছে, এই নর গেটের একটা ইনপুট হাই আছে আর একটা ইনপুট দেওয়া নাই। তো আমরা ওই যে ট্রুথ টেবিল থেকে দেখছি নর গেটের যে কোনো একটা ইনপুট হাই হলেই আউটপুট কি হবে, লো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো এই জিরোটা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে, 1 0-তে কি হবে, 0। আবার এই জিরোটা এখানে ইনপুট হিসেবে কাজ করবে, 0 1-এ 0। হ্যাঁ, তো আবার যদি রিচেক দিই, 0 1-এ 0, 0 1-এ 0। তো S1 R1-এর জন্য কিউ পেলাম হচ্ছে 0, কিউ প্রাইম পেলাম হচ্ছে 0। তো এইটা কি সম্ভব বলো তো? আমরা তো দেখছি এ ইকুয়াল যদি 0 হয়, এ প্রাইম ইকুয়াল বাই ডিফল্ট 1 হবে, তাই না? এটা আগে পড়ছি আমরা। তো কিউ ইকুয়াল যদি 0 হয়, তাহলে কিউ প্রাইম ইকুয়াল কি বাই ডিফল্ট 1 হইতে হবে। কিন্তু দেখো এখানে আউটপুট কি হচ্ছে, কিউও 0, কিউ প্রাইমও 0। তো এই যে আউটপুটের ক্ষেত্রে কিউ ইকুয়াল যদি কিউ প্রাইম হয়, কিউ ইকুয়াল কিউ প্রাইম হয়, তবে এটাকে বলে হচ্ছে রেস কন্ডিশন। কিউ ইকুয়াল কিউ প্রাইম হইলে এটাকে বলে হচ্ছে রেস কন্ডিশন। তো এখন এই যে যে রেজাল্টটা আসলো, এই যে এই যে S1 R1-এর জন্য যে রেজাল্টটা আমরা পাইলাম, চেক করে দেখবো এই রেজাল্টটা ভ্যালিড কিনা এবং এটা লেসের মধ্যে স্টোর হয়ে আছে কিনা। তো চেক করার জন্য কি করতে হবে, হ্যাঁ, S = 0,
জিরো সেট করে নিতে হবে। তারপরে দুইটা আউটপুটের মাঝে যে কোনো একটাকে বেস ধরে নিতে হবে। কোনটা ধরবো বলো? প্রথমটাই ধরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এস জিরো আর জিরো সেট করলাম, কিউ কিউ জিরো সেট করলাম। তো এখান থেকে কিউ প্রাইম কত আসে সেটা আমরা দেখবো। তাহলে দেখো এই যে কিউ এর এখানে কি ছিল, জিরো। এই জিরোটা এখানে সে ইনপুট হিসেবে কাজ করবে, জিরো জিরোতে ওয়ান। এই ওয়ানটা এখানে হিসাব ইনপুট হিসেবে কাজ করবে, ওয়ান জিরোতে কি হবে? জিরোই হবে, তাই না? আবার যদি রিসেট দিই, জিরো জিরোতে ওয়ান, ওয়ান জিরোতে জিরো। তো এই যে কিউ এর ভ্যালু জিরোর জন্য কিউ প্রাইম হচ্ছে কত? ওয়ান। তো দেখো পূর্বে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্ট দেখাচ্ছে এখানে। এস ওয়ান আর ওয়ান এর জন্য পূর্বে লেসের রেজাল্ট ছিল হচ্ছে কিউ জিরো, কিউ প্রাইম হচ্ছে জিরো। তো আমরা যখন হচ্ছে এই যে এই রেজাল্টের ভ্যালিডিটি চেক করলাম, এস ইকুয়াল জিরো আর ইকুয়াল জিরো সেট করে, তখন দেখতে পাচ্ছি কিউ এর রেজাল্ট জিরো, কিউ প্রাইম হচ্ছে ওয়ান। অর্থাৎ ভিন্ন রেজাল্ট দিচ্ছে এখন, তাই না? তো এখান থেকে আমরা বুঝতে পারি এই রেজাল্টটা হচ্ছে কি একটি ইনভ্যালিড রেজাল্ট, এবং এটা লেসে স্টোর হয়নি। অর্থাৎ এই কেস থ্রিটা লেসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। বুঝতে পারছো কি আমার কথা? ওকে। তো আরেকবার আমরা চেক করতে পারি, এস ইকুয়াল জিরো আর ইকুয়াল জিরো। আগের বার কিউ ইকুয়াল জিরো সেট করছিলাম, এখন কিউ বার ইকুয়াল, এই যে এইটা আগে বেস ধরি, এটাকে বেস ধরে দেখি কিউ কত আসে, হ্যাঁ। তাহলে কিউ বার ইকুয়াল জিরো সেট করলাম। তো এই জিরোটা এখানে সে ইনপুট হিসেবে কাজ করবে, জিরো জিরোতে ওয়ান। এই ওয়ানটা এখানে ইনপুট হিসেবে কাজ করবে, ওয়ান জিরোতে জিরো। তাহলে দেখো কিউ বা জিরো ধরার জন্য কিউ পাচ্ছে এখন ওয়ান। এইবার আবার অন্য আরেকটা রেজাল্ট দেখাইলো, তাই না? তো এই যে দেখো কেস থ্রির ক্ষেত্রে যখন এস ইকুয়াল ওয়ান আর ইকুয়াল ওয়ান, তখন হচ্ছে এইটা আসলো রেজাল্ট। যখন আমরা এই রেজাল্টের ভ্যালিডিটি চেক করতে গেলাম, তখন চেক করে দেখি যে এক একবার এক এক রকম রেজাল্ট দিচ্ছে। তো এই রেজাল্টটা হচ্ছে একটা ইনভ্যালিড রেজাল্ট, এবং এইটা লেসের মধ্যে স্টোর হয় না। তো কেস থ্রি লেসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, হ্যাঁ। তো এখান থেকে যদি আমি নর গেটের সামারি লিখি, সরি নন লেসের সামারি লিখি, এই যে দেখো প্রথমটা কি আছে, প্রথম প্রথম যে কেস এস জিরো আর জিরো, এস জিরো আর জিরো। তো এস জিরো আর জিরোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা যখন এস জিরো আর জিরো সেট করলাম, তখন লেসের মধ্যে এই যে যে রেজাল্ট স্টোর হয়েছিল সেটাই শো করছে। এই যে এস জিরো আর জিরো সেট করলে কি হচ্ছে, লেসের মধ্যে পূর্বে যে রেজাল্ট ছিল সেটাই শো করছে, তাই না? তো এস ইকুয়াল আর এস ইকুয়াল জিরো আর ইকুয়াল জিরো সেট করলে এখান থেকে আমরা আউটপুট পাই মেমোরি এস বিফোর, অর্থাৎ মেমোরিতে পূর্বে যেটা ছিল সেইটাই দেখাচ্ছে। তারপরে এস জিরো আর ওয়ান। তো এস জিরো আর ওয়ান কোথায়, এই যে এস জিরো আর ওয়ান এর জন্য কিউ পাচ্ছে জিরো, কিউ প্রাইম ওয়ান, কিউ জিরো, কিউ প্রাইম ওয়ান। তারপরে এস ওয়ান আর জিরো, এস ওয়ান আর জিরো, তার জন্য কিউ পাচ্ছে ওয়ান, কিউ প্রাইম জিরো, কিউ ওয়ান, কিউ প্রাইম জিরো। তারপরে এই যে ওয়ান ওয়ান এর জন্য কি হচ্ছে, ওয়ান ওয়ান এর জন্য কিউ আর কিউ প্রাইম কি সেম হচ্ছে, তাই না? কিউ ইকুয়াল কিউ প্রাইম। তো আমরা বলছিলাম কিউ ইকুয়াল কিউ প্রাইম যদি হয়, তো এটারে বলা হচ্ছে রেস কন্ডিশন। তো এই যে কেস থ্রিটা লেসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তো এটা যদি কমেন্টে লিখে দিতে পারো যে নট ইউজড, আগে এখানে লিখতে পারো নো সেন্স। তারপরে এটা হচ্ছে রিসেট সেট। বুঝতে পারছো? তো এখন এই যে তোমার যদি বলে নন লেস ডিজাইন করো, তার জন্য তোমার কি করতে হবে, এই যে নন লেসের সার্কিট ডিজাইন করতে হবে এবং তার ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে। তো মাঝখানে এই যে তিনটা কেস দেখলাম, তো তিনটা কেস দেখলাম কেন, এই তিনটা কেস দেখে আমরা বুঝতে পারলাম যে লেসের ইন্টারনাল অপারেশনটা কিভাবে হয়। তো ট্রুথ টেবিল তো বুঝতে পারছো নাকি? ট্রুথ টেবিল থেকে কই কই থেকে আসলো, এই যে তিনটা কেস থেকে আসলো। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছো?
বাহ, ভালো তো, অনেক সবাই বুঝতে পারছো। না না না, একবার দেখাইতে হবে, একবার একবার দেখাইতে হবে, ট্রুথ টেবিল দেখাইতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমি তোমাদের বুঝাইলাম, ঠিক আছে, যে আসলে এই নন লেসটা কিভাবে কাজ করে, নন লেসের ইন্টারনাল অপারেশন কিভাবে হয়, সেইটা বোঝানোর জন্য আমি এই যে এগুলা মাঝখানে 3টা কেস দেখাইলাম। বুঝতে পারছো? না না, এগুলা কিছু দেওয়া লাগবে না, শুধু এই যে এখানে হচ্ছে গেট অঙ্কন করবা আর ট্রুথ টেবিল দিবা, তাহলে কাজ শেষ। কে তুমি কথা বলছো, তোমার কথা আমি কিছু বুঝি না, বুঝছো? তোমার কথা অর্ধেকও আসে না, 30% আসে, আর 70% নয়েজ। না, এইগুলো লেখার প্রয়োজন নাই, এগুলো হচ্ছে তোমাদের বোঝার সাথে আমি লিখছি, ঠিক আছে? তো তোমরা কোশ্চেন করতে পারো না যে আসলে এই যে এই লেসের এই যে লেসের যে ট্রুথ টেবিল রেজাল্ট গুলা কিভাবে আসছে, তোমাদের দেখার দরকার আছে না? তো এইটা দেখানোর জন্য আমি এই যে মাঝখানের এই 3টা কেস দেখাইলাম যে আসলে এইভাবে অপারেশনটা হয়। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তুমি এই যে ইনিশিয়ালি বুঝে নিবা, তারপরে মুখস্থ করে ফেলবা, কারণ তোমার এত সময় দিবে না, তুমি এইভাবে কেস চেক করে এই রেজাল্ট লিখবা। হ্যাঁ, ইনিশিয়ালি বুঝবা, দেন এটা হচ্ছে আয়ত্ত করে নিবা, মুখস্থ না, এখানে হচ্ছে মুখস্থ বলতে কোনো টার্ম নাই, বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। হুম। তোমাদের বইয়ে অনেক কিছু কম আছে, আমি যেটা পড়াচ্ছি পড়ো, সমস্যা নাই। এগুলা কোনো বই নাই, এগুলা সব হচ্ছে বাইরে থেকে পড়ানো হচ্ছে, বুঝতে পারছো, বই থেকে না। হ্যাঁ, এই অধ্যায়টা, হ্যাঁ, এই যে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট, দেখবা যে হচ্ছে মানে কোনো বই পরিপূর্ণভাবে তোমারে বুঝাই দিতে পারে নাই, এক এক বই এক এক রকম ভাবে আছে, একটু ঝামেলা আছে, এটা হচ্ছে এই অধ্যায়টাই হচ্ছে একটা ঝামেলাপূর্ণ অধ্যায়। বুঝতে পারছো? অনেক বই আছে শুধুমাত্র তোমার গেট দেওয়া, ট্রুথ টেবিল দেওয়া, তো ইন্টারনাল অপারেশন এগুলো দেওয়া নাই। তো তোমাদের বোঝার সাথে আমি ইন্টারনাল অপারেশন দেখাইলাম। আচ্ছা, তো এই যে এখন আমরা দেখবো ন্যান্ডলেস, তো ন্যান্ডলেস এর ইন্টারনাল অপারেশন দেখলাম না, এইটা হচ্ছে ন্যান্ডলেসের সার্কিট ডায়াগ্রাম, এখানে হচ্ছে ট্রুথ টেবিল। তো এই যে ন্যান্ডের ক্ষেত্রে একটু কিঞ্চিত পরিবর্তন আছে, ন্যান্ডের ক্ষেত্রে ফার্স্ট এস, পরে আর হবে কিউ, কিউ বার। তো তোমরা এটা একটু বাসায় দেখে নিও। হ্যাঁ, ন্যান্ডলেস। তো তফাৎ কোথায় দেখো, এই যে একটু আগে দেখলাম আমরা নরের ক্ষেত্রে কি ছিল, 0 0-তে এই যে এটা আসতো মেমোরিয়াস বিফোর, বুঝতে পারছো? নরের ক্ষেত্রে 0 0-তে আসতো মেমোরিয়াস বিফোর, আর 1 1-এ আসতো নট ইউজড, চেঞ্জ হয়ে গেছে ফলাফল। ও আচ্ছা, এই যে দেখো এই ন্যান্ড এবং নরের মধ্যে তফাৎটা কোথায়, এই ন্যান্ড ল্যাসের হচ্ছে প্রথম ইনপুটটা এস হবে, পরে টার। আর ট্রুথ টেবিলে কোথায় তফাৎ দেখো, এই 0 0 যখন হবে, 0 0 তখন নট ইউজড। আর নরে কি ছিল, নরে ছিল 0 0-র জন্য মেমোরিয়াস বিফোর, আর 1 1-এর জন্য ছিল নট ইউজড। অর্থাৎ এই যে ফলাফলটা কি বিপরীত আসছে, বুঝতে পারছো? 0 1-এর জন্য ছিল 0 1, এখন আসতেছে 1 0, 1 0-র জন্য 0 1, আগে ছিল হচ্ছে 1 0-র জন্য 1 0। তো
এটা যদি ইন্টারনাল অপারেশন দেখো তো হ্যাঁ, যেভাবে তোমাদের সুবিধা হয়, হ্যাঁ। তবে এইটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, এটা তোমাদের লাগবে। নেক্সট আমরা এখন যখন দেখবো, এটা তোমাদের লাগবে। ঠিক আছে। এখন দেখবো আমরা ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, হ্যাঁ, ল্যাচ হচ্ছে কি ফ্লিপ ফ্লপের বেসিক এলিমেন্ট। এই ফ্লিপ ফ্লপ হচ্ছে ল্যাচ দ্বারা গঠিত, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে দুটি অবস্থা বিশিষ্ট একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, যা বাইনারি কোনো ডিজিটকে অনির্দিষ্ট সময়ের জন্য স্টোর করে থাকে। অর্থাৎ ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করে। তো ইনপুটের উপর ভিত্তি করে ফ্লিপ ফ্লপ হচ্ছে চার প্রকার। ইনপুটের উপর ভিত্তি করে চার প্রকার। কি কি? এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। ইনপুটের উপর ভিত্তি করে। তারপরে আরো ক্লাসিফিকেশন তোমাদের বইয়ে আছে, দেখবা যে ক্লকের উপর ভিত্তি করে দুই প্রকার, ক্লক ফ্লিপ ফ্লপ, আনক্লক ফ্লিপ ফ্লপ। তারপরে ট্রিগারিং এর উপর ভিত্তি করে আবার দুই প্রকার, পজিটিভ এজ ট্রিগারিং, নেগেটিভ এজ ট্রিগারিং। তো ওইগুলো আমি আর লিখে দিলাম না, কারণ আমাদের এই যে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই যে এইটা ইনপুটের উপর ভিত্তি করে ফ্লিপ ফ্লপ যে চার প্রকারের আছে, এসআরটি, জেকেটি, এইগুলা। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। তো এই যে দেখো এখানে আমরা চারটা ফ্লিপ ফ্লপ দেখলাম, এসআর, টি, জেকে, টি। তো এই যে এই চারটা ফ্লিপ ফ্লপের মধ্যে এসআরটাই মেন। তুমি যদি এসআরটা বুঝে ফেলো, তাহলে বাকি তিনটা দেখবা যে একদম সেম, কোনো তফাৎ নাই। বাকিগুলা শুধু এসআর কে এডিট করলেই হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা এসআরটা একটু মনোযোগ সহকারে দেখবো। So, তো এইটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। তো এখানে আমি লিখলাম এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। তো দেখো এই যে এই প্রথম যে অ্যান্ড গেটটা, এর একটা ইনপুট হচ্ছে এস, আর একটা হচ্ছে দেখো এই যে ক্লক, এটা একটা আর একটা হচ্ছে ক্লক। তো ফ্লিপ ফ্লপে যখন আমি ক্লক পালস দিব, তখনই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে এবং তার অপারেশনে চলে যাবে।
যদি ক্লক পালস লো থাকে সেক্ষেত্রে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে না, তার কোনো অপারেশন হবে না। অর্থাৎ ক্লক যদি লো বা জিরো থাকে তবে এই যে ইনপুট এস আরে আমি যাই দিই না কেন কোনো অপারেশন হবে না, নো অপারেশন। ঠিক আছে। তারপরে যখন হচ্ছে এই যে ক্লক পালস আমি হাই দিব তখন ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট পাওয়া যাবে। তো আমাদের কনসিডারেশনের বিষয় হচ্ছে কি, যখন ক্লক পালস হাই, ক্লক পালস লো এর জন্য কোনো অপারেশন আর দেখবো না। তো ক্লক পালস হাই তার জন্য এস কি হতে পারে, 0 আর 0, 0 1 1 0 1 1, তাই না? এই তোমরা কি আছো, ক্লাসে আছো? রেসপন্স করো। আচ্ছা, তো এই যে দেখো এখানে একটা ন্যান্ড গেট অঙ্কন করছি, সেই ন্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে এস আর একটা ইনপুট হচ্ছে ক্লক, তাই না? একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি, ক্লক। তাহলে এই যে আউটপুট এখান থেকে কি পাবো, এস ডট ক্লক টোটালটার উপরে বার, তাই না? এখন যদি এই বারটা ভেঙে ফেলি তাহলে এখান থেকে লিখতে পারি এস বার প্লাস ক্লক বার। তারপরে দেখো এস বার প্লাস, এই যে ক্লকের ভ্যালু আমরা কি বলছিলাম, জিরোর জন্য আমাদের কনসিডারেশন নাই কোনো, ক্লকের ভ্যালু সবসময় কি ওয়ান এর জন্য আমরা দেখবো যে অপারেশনটা কি হয়, অর্থাৎ ক্লকের ভ্যালু ওয়ান। তো ক্লকের ভ্যালুটা যদি বসাই দিই 1 বার, তো এখান থেকে লেখা যায় কি এস বার প্লাস 0, তাই না? 1 বার ইকুয়াল কি 0, তো এস বার প্লাস 0 ইকুয়াল আমরা লিখতে পারি কি এস বার। তো আউটপুট এখানে কি পাচ্ছি, এস বার। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এই মনোযোগ দাও, এগুলো রিপিট করার জিনিস না, ঠিক আছে? মনোযোগ দাও ভালো করে। এই যে দেখো এটা একটা ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে এস আর একটা হচ্ছে ক্লক। তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি পাবো, এস ডট ক্লক তার উপরে বার। তো এই বারটারে যদি ভেঙে ফেলি তাহলে মধ্যবর্তী সাইন ডট ছিল প্লাস হয়ে যাবে, এই যে বারের একটা অংশ ক্লকের উপরে। তো এই যে এস বার প্লাস, এই যে ক্লকের জায়গায় ওয়ান বসাই দিলাম, কারণ কি এই যে দেখো ক্লক যখন হাই তখনই শুধুমাত্র ফ্লিপ ফ্লপ কাজ করবে, অর্থাৎ আমাদের কনসিডারেশনের বিষয় হচ্ছে ক্লক হাই এর জন্য। তো ক্লকের ভ্যালু হাই অর্থাৎ ওয়ান বসাই দিলাম, তো ওয়ান এর উপর বার আছে, 1 বার ইকুয়াল হয় 0, এস বার প্লাস 0 ইকুয়াল 0, সরি এস বার প্লাস 0 ইকুয়াল এস বার। বুঝতে পারছো? তাহলে দেখো ইনপুটে এস এবং ক্লক দেওয়ার ফলে আউটপুটে পাচ্ছি কি এস বার। অনুরূপভাবে এই ন্যান্ড গেটের এই ইনপুটে হচ্ছে এ আর এবং ক্লক দেওয়ার ফলে আউটপুট কি পাবো বলো তো, আর বার পাবো। সেম ভাবে যদি ক্যালকুলেট করো, অর্থাৎ এখানে এস এ যা দিবা এখানে কি পাবো এস বার অর্থাৎ তার উল্টা, আর এ যা দিবা এখানে পাবো আর বার অর্থাৎ তার উল্টা। তো এখন হচ্ছে আমরা এই যে কেসগুলা দেখি। তো প্রথম কেসে আছে S0 R0, তো এগুলা মুছে দিলাম, S0 R0, ক্লক তো সবসময় আমাদের ওয়ান। তো এই যে এস এ ইনপুট 0 দিলে এখানে আউটপুট কি পাবো, এস বার পাবো অর্থাৎ 1, আর এ ইনপুট 0 দিলে এখানে পাবো কি আর বার অর্থাৎ 1। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, তো এখানে কিউ এর আমরা একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিব, কিউ এর কি একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিব। তো কিউ এর ইনিশিয়াল ভ্যালু কত ধরবো বলো, 0 বা 1, 0 ধরলাম, হ্যাঁ। 0 ধরলে কিউ কত হবে এবং কিউ বার কত হবে সেটা আমরা দেখবো। কিউ এর ইনিশিয়াল ভ্যালু 0 ধরলাম, তাহলে এই যে এগুলা কিন্তু রিপিট করবো না, হ্যাঁ, একটু মনোযোগ দাও। রিপিট করলে তোমরা আর মানে বুঝতে পারবা না। তাহলে কিউ এর ইনিশিয়াল ভ্যালু আমরা একটা ধরে নিব। ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি করব, এই যে ইনিশিয়াল ভ্যালু একটা ধরে নিব, তো 0 ধরে নিলাম। তো এই 0টা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে। তো এই যে এই ন্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, 1 0 তে কি হবে আউটপুট,
এই যে 1 0তে আউটপুট হচ্ছে 1। এই 1টা এখানে গিয়ে ইনপুট হিসাবে কাজ করবে 1 এ 1 এ 0। এই যে 1 এ 1 এ 0। আবার যদি রিসেট দিই 0 1 এ 1, 1 এ 1 এ 0। তো কিউ 0 দেওয়ার জন্য আমরা ফলাফল পাচ্ছি কিউ 0 কিউ প্রাইম 1। ঠিক আছে, তো কিউ এর ভ্যালু এখন 1 সেট করে দেখি তো কি হয়। কিউ এর ভ্যালুটা 1 সেট করো। তো এই 1টা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে 1 এ 1 এ 0। এই 0টা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে 1 0তে 1, তাই না? আবার যদি রিসেট দিই 1 এ 1 এ 0, এই 0 এখানে চলে যাবে 0 1 এ 1। তো কিউ যখন 1 ধরছি তখন আমরা কিউ এর ভ্যালু পাচ্ছি 1, কিউ প্রাইম পাচ্ছি 0। তো দেখো এই যে প্রথমবারে কিউ এর ইনিশিয়াল ভ্যালু 0 ধরলাম, আউটপুটে কি 0ই আছে। পরবর্তীতে কি ধরলাম 1, আউটপুটে কি 1ই আছে। অর্থাৎ আমি এখানে রেজাল্ট ইনিশিয়াল যেটা ধরে নিচ্ছি সেটাই থেকে যাচ্ছে, রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই যে এস 0 আর 0-র জন্য আমরা আউটপুট পাবো হচ্ছে নো চেঞ্জ, অর্থাৎ যেটা ধরে নিব সেটাই থেকে যাবে। ওকে, আচ্ছা। তারপরে কেস, এই যে এই কেসে চলে আসি 0 আর 1। এখন এস 0 আছে আর 1, তাহলে এস 0 হলে এখানে কি পাবো আমরা বলো তো, এস প্রাইম, তাই না? অর্থাৎ 1। আর 1 হলে এখানে পাবো আর প্রাইম অর্থাৎ 0। তো এখানে কিউ এর একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিব, কত ধরবো বলো? 1। ওকে, 1 ধরি। তাহলে এই 1টা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করছে। তাহলে 1 0-তে কি হবে? 1 0-তে এই যে দেখে বলো 1 0-তে 1। এই 1টা এখানে গিয়ে আবার ইনপুট হিসেবে কাজ করবে 1 এ 1 এ 0, 1 এ 1 এ 0। এই 1টা আপডেট হয়ে এখন 0 হয়ে যাবে। এই 0টা আবার এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে 0 0-তে 1। এই যে 0 0-তে 1। এই 1টা আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে 1 এ 1 এ 0, 0 0-তে 1। তো কিউ এর ভ্যালু আমরা ইনিশিয়াল ধরে নিয়েছিলাম হচ্ছে 1। তো কিউ এর ভ্যালু 1 ধরার ফলে আমরা এই যে আপডেট করার পর রেজাল্ট পাইলাম কিউ 0 কিউ প্রাইম 1। বুঝতে পারছো? আচ্ছা, এবার কিউ এর ভ্যালুটা ইনিশিয়াল কিউ এর ভ্যালু 0 ধরে দেখি কি হয়। ইনিশিয়াল কিউ এর ভ্যালু ধরবো হচ্ছে 0। তো 0 ধরলাম, এই 0টা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে 0 0-তে 1। এই 1টা আবার এখানে গিয়ে ইনপুট হিসেবে কাজ করবে 1 এ 1 এ 0, তাই না? আবার যদি রিসেট দিই 0 0-তে 1, 1 এ 1 এ 0। তো কিউ এর ভ্যালু 0 ধরার ফলে কিউ হচ্ছে 0 কিউ বার 1। এখন দেখো কিউ এর ভ্যালু 1 বা 0 যাই ধরি না কেন, এই যে দুইটার ক্ষেত্রে কিউ কি হচ্ছে 0 কিউ প্রাইম 1। বুঝতে পারছো? অর্থাৎ এই যে কিউ এর ভ্যালু আমি 0 1 যাই ধরি না কেন, আমাদের মানে আলটিমেট যে রেজাল্ট সেটাই চলে আসবে, আপডেট হয়ে 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 যেটা রেজাল্ট সেটাই চলে আসবে। তো কিউ এর ভ্যালু 0 1 আমি ইনিশিয়াল যাই ধরি না কেন, আমি আউটপুট পাবো কি কিউ 0 কিউ বার 1। লিখে ফেললাম কিউ 0 কিউ বার 1। ওকে, বুঝতে পারছো? তারপরে কেস 3-তে চলে আসি। কেস 3-তে আছে S1 আর 0। S1 আর 0। তো S যদি 1 হয় এখানে S প্রাইম অর্থাৎ হবে কত 0। আর যদি 0 হয় এখানে হবে আর প্রাইম অর্থাৎ 1। তো এখানে কি বলে একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিই, কত ধরবো বলো? আর একটা ধরতে হবে, কি ধরবো বলো? ইনিশিয়াল একটা ভ্যালু 1 ধরবো। আচ্ছা, 1 0 দুইটাই ধরবো। তো ফার্স্টে 1 ধরবো, তোমরা যেহেতু বলছো 1 ধরলাম। তো এই 1টা এখানে ইনপুট হিসেবে কাজ করবে 1 এ 1 এ 0। এই 0টা এখানে ইনপুট হিসেবে কাজ করবে 0 0-তে 1। আবার যদি রিসেট দিই 1 এ 1 এ 0, 0 0-তে 1। তো কিউ এর ভ্যালু 1 ধরার ফলে কিউ পাচ্ছি 1 কিউ প্রাইম 0। এখন কিউ এর ভ্যালুটা 0 ধরে দেখি কি হয়। কিউ এর ভ্যালু 0 ধরলাম, এই 0টা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে 1 0-তে কি হবে, এই যে দেখো 1 0-তে 1 NAND গেটের আউটপুট। এই 1টা এখানে গিয়ে ইনপুট হিসেবে কাজ করবে 1 0-তে 1। তাহলে এই 0টা আপডেট হয়ে এখন 1 হয়ে যাবে।
এখন এই ওয়ানটা এখানে সে ইনপুট হিসেবে কাজ করবে, ওয়ানে ওয়ানে জিরো, তাহলে এটা আপডেট হয়ে জিরো হবে। এই জিরোটা এখানে গিয়ে এখন ইনপুট হিসেবে কাজ করবে জিরো জিরোতে ওয়ান। এই ওয়ানটা আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে ওয়ানে ওয়ানে জিরো, জিরোটা এখানে চলে যাবে জিরো জিরোতে ওয়ান। তো কিউ এর ভ্যালু আমরা ইনিশিয়াল ধরেছিলাম জিরো, আপডেট করার পর রেজাল্ট পেলাম কিউ হচ্ছে ওয়ান, কিউ প্রাইম জিরো। তো কিউ এর ভ্যালু জিরো ওয়ান যাই ধরি না কেন, কিউ হবে ওয়ান, কিউ প্রাইম জিরো, কিউ হবে ওয়ান, কিউ প্রাইম জিরো। বুঝতে পারছো? ওকে, লাস্ট কেস যেটা, লাস্ট কেসে কি এস ওয়ান আর ও ওয়ান, এস ওয়ান আর ওয়ান। এস যদি ওয়ান হয় এখানে হবে এস প্রাইম অর্থাৎ জিরো, আর যদি ওয়ান হয় এখানে হবে আর প্রাইম অর্থাৎ জিরো। তো কিউ এর একটা ইনিশিয়াল ভ্যালু আমরা ধরে নিই, কত ধরবো বলো? জিরো ধরলাম, হ্যাঁ ওকে। তাহলে এই জিরোটা এখানে সে ইনপুট হিসেবে কাজ করবে জিরো জিরোতে ওয়ান, এই ওয়ানটা এখানে কি ইনপুট হিসেবে কাজ করবে ওয়ান জিরোতে ওয়ান, তাই না? এই যে দেখো ওয়ান জিরোতে ওয়ান, তাহলে জিরো আপডেট হয়ে ওয়ান হয়ে গেল। এখন এই ওয়ানটা এখানে সে ইনপুট হিসেবে কাজ করবে ওয়ান জিরোতে কত ওয়ান, আবার যদি রিসেট দিই ওয়ান জিরোতে ওয়ান। তো কিউ এর ভ্যালু জিরো ধরলে কিউ হচ্ছে ওয়ান, কিউ প্রাইম হচ্ছে ওয়ান। ঠিক আছে? আচ্ছা, এখন কিউ এর ভ্যালুটা ওয়ান ধরে দেখি কি হয়। কিউ এর ভ্যালুটা ওয়ান ধরি, তো এই ওয়ানটা এখানে সে ইনপুট হিসেবে কাজ করবে ওয়ান জিরোতে ওয়ান। এই যে দেখো ওয়ান জিরোতে ওয়ান, এই ওয়ানটা এখানে গিয়ে ইনপুট হিসেবে কাজ করবে ওয়ান জিরোতে ওয়ান, তাহলে কিউ হচ্ছে ওয়ান, কিউ প্রাইম ওয়ান। তো কিউ এর ভ্যালু জিরো ধরলেও কিউ হচ্ছে ওয়ান, কিউ প্রাইম ওয়ান, ওয়ান ধরলেও কি কিউ ওয়ান, কিউ প্রাইম ওয়ান। জিরো ওয়ান যাই হোক না কেন আউটপুট পাচ্ছে কি কিউ ইকুয়াল ওয়ান, কিউ প্রাইম ওয়ান। তো আমরা এর আগে দেখছিলাম কি কিউ ইকুয়াল যদি কিউ প্রাইম হয় তাহলে এটার বলে হচ্ছে কি রেস কন্ডিশন। তাহলে এই যে এস ওয়ান আর ওয়ান এর জন্য আমরা আউটপুট পাচ্ছি কি কিউ আর কিউ প্রাইম সেম, তো এটার আমরা বলবো হচ্ছে কি রেস কন্ডিশন। বুঝতে পারছো? তো এই হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, তোমাকে যদি বলে এসআর ফ্লিপ ফ্লপ অঙ্কন করো, তাহলে এই যে এইভাবে অঙ্কন করে দিতে হবে এইটা আর এইটা। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আর একটু বিস্তারিত পড়াবো। ওকে, এইটা হচ্ছে ন্যান্ড লেসের ট্রুথ টেবিল ছিল তাই না? একটু আগে দেখছিলাম আমরা। তো আমি বলছিলাম কি প্রতিটা ফ্লিপ ফ্লপ হচ্ছে কি লেসের সমন্বয়ে গঠিত। তো দেখো এই যে ফ্লিপ ফ্লপের এই অংশটুকু কি একটা লেস না? হ্যাঁ, এটুকু একটা ন্যান্ড লেস না? যেটা আমি সার্কেল সার্কেল দিচ্ছি এটা হচ্ছে কি একটা ন্যান্ড লেস। তো এই যে দেখো এই লেসের শুরুতে ইনপুট কি আসছে, শুরুতে আমরা এখানে এস জিরো আর জিরো দিচ্ছি তাই না? এস জিরো আর জিরো দিচ্ছি, তাহলে এখানে কি আসতেছে এস বার অর্থাৎ ওয়ান, আর বার অর্থাৎ ওয়ান। তো একটা ন্যান্ড লেসের ইনপুট এস ওয়ান আর ওয়ান হলে আউটপুট কি পাইতাম আমরা দেখো তো? এস ওয়ান আর ওয়ান হলে আউটপুট পাইতাম মেমোরিয়াস বিফোর, অর্থাৎ এই যে নো সেন্স। হ্যাঁ, এই যে সেইটাই দেখো আসতেছে রেজাল্ট নো সেন্স বা মেমোরিয়াস বিফোর। বুঝতে পারছো?
এই রেসপন্স করো। তারপরে কি আছে, S0 R1। S0 R1 হইলে এখানে পাইতাম আমরা হচ্ছে এস বার অর্থাৎ 1। তো R1 হইলে এখানে পাইতাম আর বার অর্থাৎ 0। তো একটা ন্যান্ডলেসের একটা ইনপুট 1 আর 0, 1 0 হলে আউটপুট কি পাইতাম 1 0। তো দেখো এই যে 0 1 এর জন্য কি পাচ্ছি, সরি 0 1, সেখানে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ 0 0 1। তোমরা তো বলো নাই যে ন্যান্ডলেসের ট্রুথ টেবিল ভুল হয়ে গেছে এখানে, কোনটার উল্টা হবে এইটার, এই কোনটার কথা বলতেছো? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দেখো, তো এই যে যখন হচ্ছে আমরা এই কেস 1 অর্থাৎ S0 এবং R1 সেট করলাম, তখন এখানে পাচ্ছি কেস বার অর্থাৎ 1, এখানে পাচ্ছি আর বার অর্থাৎ 0। তো একটা ন্যান্ডলেসের এই যে ইনপুট 1 0 এর জন্য আউটপুট কি পাইতাম আমরা 0 1। তো দেখো এই যে 0 1 পাচ্ছি out। বুঝতে পারছো? তারপর দেখো তারপর স্টেপে কি আছে, S1 R0। তো S1 R0, তো S1 হইলে এখানে হবে এস বার অর্থাৎ 0, R0 হইলে হবে এখানে আর বার অর্থাৎ 1। তো এই যে ন্যান্ডলেসের ইনপুট কি আছে 0 1। তো 0 1 এর জন্য আউটপুট কি পাচ্ছি 1 0। দেখো এই যে 1 0 পাচ্ছি আউট। তারপর দেখো কি আছে S1 R1। তো S1 R1, তো এখানে এস হলে এখানে এস প্রাইম অর্থাৎ 0, আর হলে আর প্রাইম অর্থাৎ 0। তো এই যে একটা ন্যান্ডলেসের ইনপুটে S0 R0 হলে আউটপুট কি পাইতাম নট ইউজড অর্থাৎ রেস্ট কন্ডিশন। এই যে দেখো পাচ্ছি কি রেস্ট কন্ডিশন। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই যে যে ল্যাস, এটা এটা যে হচ্ছে ফ্লিপ ফ্লপের একটা অংশ বা ফ্লিপ, এই ল্যাসের সমন্বয়ে ফ্লিপ ফ্লপ গঠিত, এইটা বোঝানোর জন্য আমি আর কি এগুলো দেখাইলাম। হ্যাঁ ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা হচ্ছে এই আজকের ক্লাসের হচ্ছে ভিডিওটা আরেকবার বাসায় দেখবা, হ্যাঁ দেখলে দেখবা যে হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা বাকি যে ফ্লিপ ফ্লপ গুলো আছে এগুলো দেখবো। ওকে।